ডেটিং শেষে তারা রাতে বাড়ি পৌঁছায়। মিউজিয়ামে তার সাথে যা ঘটেছে তারপর তার অবস্থা বেশি ভালো ছিল না এবং কাজুমি তাকে নিয়ে চিন্তা করতেছিল। এরপর এখানে তাদের মধ্যে অনেক বেশি কথাবার্তা হয়। কাজুমি চাইছিল রেন এবং সে একসাথে গ্র্যাজুয়েট করুক, কিন্তু রেন অলরেডি অনেক দিন স্কুল মিস করেছে, তাই সে চাইছিল রেন ফুজি যেন পরের দিন স্কুলে উপস্থিত হয়। তারা তিনজন অর্থাৎ কাজুমি, রেন এবং শিরোয়ের যে রুম আছে এগুলো পাশাপাশি এবং রেনের যে দেওয়াল তার মধ্যে গর্ত করা আছে এবং তারা সেখান থেকে যাতায়াত করে। অ্যান্ড অবশ্যই এই জিনিসটা শুরু করে শিরো। কাজুমি রেনের উপর একটা শীত থরো মারে এবং তাকে শুয়ে পড়তে বলে। রেন শিরোর রুমে যে হোল আছে সেটাকে বন্ধ করতে বলে, কিন্তু কাজুমি রাজি হয় না, কারণ সে চিন্তা করতেছিল শিরো আবার আসতে পারে, কিন্তু রেন জানতো যে সে আর আসবে না। এরপর রেন লাইট বন্ধ করে এবং সে এখনও চিন্তা করতেছিল মিউজিয়ামে গুলাটিনের পাশের যে মিস্টিরিয়াস মেয়েকে দেখেছিল সেটা তার একটা ইমাজিনেশন, এটা রিয়েল না, কারণ এটা হচ্ছে একমাত্র এক্সপ্লেনেশন। এরপর রেন ধীরে ধীরে ঘুম পড়ে যায়। এখন তবে আজ রাতের গ্র্যান্ড গুইনালের পর্দা উঠুক। আমার প্রিয় জারাথুস্ত্রা, আপনার সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। আমি একজন হাম্বল জেস্টার, আপনার জন্য একটি ওপেরা প্রেজেন্ট করতে এসেছি। আমাকে একজন ঢক, একজন শট ছাড়া আর কিছুই ভাববেন না। আমার নাম মনে হয় কালগিয়স্রো বললেই চলবে। আজ রাতে আমি তোমাকে এমন একটি মেয়ের গল্প শোনাবো যার সাথে আমার দেখা হয়েছিল যখন পুরুষরা আমাকে এই নামে ডাকতো। দ্য টেল অফ দ্য ফেয়ারি প্রিন্সেস অফ দ্য গুলাটিন, তার অরিজিনের টেল, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দুইজন কিভাবে দেখা করেছিলাম। আমার সংক্ষিপ্ততার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। এই সবই সাধারণ দুর্ভাগ্যের ফল হিসেবে ঘটেছে, এর বেশি কিছু নয় অ্যান্ড এর কমও নয়। মানুষ তাদের জন্ম দ্বারা বাউন্ডেড, জন্মের নিছক সুযোগ দ্বারা সৃষ্টি এক অ্যাবসোলুট সত্তা যার সাথে একটি সাধারণ মানুষ প্রতিযোগিতা করার আশা করতে পারে না, রিগার্ডলেস তার ত্রুটি বা গুণগুলি। আমার স্টোরি ঠিক এই ধরনের পরিস্থিতি নিয়েই। দুঃখবশত এরকম অনেকেই আছে যারা এই পরিস্থিতির সূক্ষ্মতা উপলব্ধি করতে ব্যর্থ হন। শুরুতেই কিছু অভিযোগ প্রকাশ করার জন্য আমাকে ক্ষমা চাইতে দিন। আমাদের মধ্যে যারা কম যুক্তিবিদ তাদের মধ্যে এমন কাউকে ব্যাখ্যা খোঁজার প্রবণতা থাকে যাকে তার শ্বাস ভেঙেছে বলে মনে হয়। সে একজন মাইটি হিরো হোক, একজন ম্যাডম্যান হোক বা একজন মিজারেবল ভিকটিম হোক, তারা কি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের এই স্ট্যাটাসে পৌঁছায়নি? পারহাপস তাদের মধ্যে একটি রেয়ার সংকল্প ছিল, নাকি অতীতের কোনো ট্রমার কারণে এমনটি হয়েছে? সবই অযৌক্তিক অনুমান। এগুলো সাধারণ মানুষের পক্ষ থেকে সেলফ প্রজেকশন ছাড়া আর কিচ্ছু না, কাল্পনিক ধারণার একটি প্রকাশ যা তারাও হয়তো সেইভাবে তৈরি করতে পারত। যেই সুযোগ পেলে তারাও সেই লেভেলে পৌঁছাতে সক্ষম হতো। এমন অনুভূতিগুলো আত্মরিত ছাড়া আর কিচ্ছু না, সুপার ন্যাচারালকে তাদের লেভেলে নামিয়ে আনা এবং তারা যা বুঝতে সক্ষম সেগুলোকে রিডিউস করার একটি প্রচেষ্টা। এরা সব কয়টি হতভাগ্য ছোট লোক, তারা নিজেদের সহ মানুষকে ভালোবাসতে অক্ষম, যদি না নিজেদেরকে বিশ্বাস করতে বাধ্য করে অন্য সবাই তাদের মতন যুক্তি দিয়ে কাজ করে। এমন বোকাদের আয়নার সাথে কথা বলাই ভালো। আপনি নিশ্চয়ই আজকের গল্পকে আনপ্লেজেন্ট মনে করবেন, কিন্তু আমি বিশ্বাস করি আপনার সোল এই ছোট লোকদের অনুকরণ করার মতন কলুষিত নয়। এই ওয়ার্ল্ডে পরম পবিত্রতার অধিকারী বিইং এক্সিস্ট করে। হ্যাঁ, আমি তার কথাই বলছি। সারা ইউনিভার্স অনুসন্ধান করুন, আপনি তার মতন আর কাউকে পাবেন না। তার জন্মের মুহূর্ত থেকে সে ছিল কমপ্লিট। সে বাইরের জগৎ থেকে সামান্য প্রকার প্রভাবও পায়নি এবং কখনো পাবেও না। তার গলার দাগ চির উজ্জ্বল। তার কথাগুলো কেবল অভিশাপপূর্ণ ছিল, একাকী থাকার নিয়তি, কখনোই ভালোবাসা না পাওয়ার অভিশাপ। ইভেন আমার মতন এক্সিস্টেন্স তার মতন অলৌকিক বিংয়ের সাথে প্রতিযোগিতা করার চিন্তা করতে পারে না। প্রথমবারের মতন আমি ট্রু বিউটির দিকে চোখ রেখেছিলাম। আমি আমার বুকে একটি হাত চেপে ধরেছিলাম, তার অস্তিত্বের নেধারকে ওভারকাম করে। মানুষ কতই না চমৎকার, নিছক সুযোগে এরকম দার্শনিক কিছু নিয়ে আসে। আমি তৎক্ষণিক বুঝেছিলাম অন সাম প্রাইমারি লেভেল যে তার অস্তিত্ব এমন ছিল না যে অন্যরা আশা করতে পারে। একজন তার জীবনকে ধুলোময় গ্রিমওয়ারের রহস্য উন্মোচনে উৎসর্গ করতে পারত এবং তার অধিপত্য যে রহস্যময় প্লেন ছিল সেখানে কখনোই পা রাখত না। শি ওয়াজ অ্যাবসোলুট ইন হার আদারনেস। আই মাস্ট কনফেস, আমি তার প্রতি ঈর্ষান্বিত ছিলাম। আমি নিশ্চিত তুমি এই ধারণাটিকে নিয়ে উপহাস করছো। অবশ্যই।
আমি বলতে পারি যে তার সঙ্গে দেখা হওয়াটি ছিল আমার জীবনের দুঃখজনক অভিজ্ঞতার মাঝে খুঁজে পাওয়া একটি সত্যিকর উজ্জ্বল মুহূর্ত। একদিক থেকে এটা আমার তরফ থেকে একটি ক্ষমা তুলে ধরেছিল, তবুও পরাজয় কখনোই এত মিষ্টি লাগেনি। আমি অবশেষে লক্ষ্য খুঁজে পেলাম, যেই লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় ধরে লক্ষ্যহীনভাবে মরুভূমির এন্ডলেস এক্সপেন্স এর মাঝে চেষ্টা করে যাব। আই শ্যাল নীল বিফোর ইউ মাই বিলাভেড কুইন, আই শ্যাল ডিভোট মাই ভেরি বিইং টু ইউ। আপনার সোলকে মুক্তির পথে পরিচালনা করার কাজ, সেটা হবে আপনার ওপেরা। ক্রোধের সেই দিন যা এই ইউনিভার্সের অভিশপ্ত ঘেটকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। এবার এসো, সময় হয়েছে মঞ্চের কেন্দ্রে আসার। জারাথুস্ত্রা, টেক হার হ্যান্ড অ্যান্ড লিড হার ইন ড্যান্স। তুমি তাকে মুগ্ধ করো, এর চেয়ে বেশি কিছু আমি চাই না। দেখো, হঠাৎ এই লাইনগুলো শুনে সবাই কনফিউজ হয়ে গেছো, আমি তা জানি। আসলে এই কথাগুলো কে বলতেছে সেটা আমাদের ক্লিয়ার করা হয় না, কিন্তু এখানে যে মেয়েটির কথা বলা হয়েছে সে হচ্ছে সেই বিং যাকে রেনফুজি কুলাটিনের কাছে দেখেছিল। কারণ এই পুরো সময় আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কুলাটিন দেখতে পাই, এবং জারাথুস্ত্রা বলতে সম্ভবত রেনফুজিকেই বোঝানো হয়েছে। এরপর আমরা রেনফুজির কাছে চলে আসি। সে হঠাৎ নিজেকে একটা মিস্টিরিয়াস বিচে পাই। এটা শহরের কোলাহল থেকে অনেক দূরে ছিল। যখন সূর্য অস্তগামী যেতে থাকে তখন কিছু মুহূর্তের জন্য এরকম একটা লাল কমলা আলোর একটি সুন্দর দৃশ্য ফুটে ওঠে, কিন্তু এটা ক্ষণস্থায়ী থাকার কথা ছিল। কিন্তু এই প্লেসে এই সৌন্দর্য চিরকাল থাকে। এই প্লেসটা ফ্রোজেন ইন টাইম। সূর্যের অর্ধেকটি অলরেডি দিগন্তের ওই পার ডুবে গেছে, কিন্তু বাকি অর্ধেক আর কখনোই ডুববে না। এবং সমুদ্রের যে ওয়েভগুলো ছিল সেইগুলো জোয়ার ভাটা ছাড়া অন্য একটি ফোর্স দ্বারা গভর্ন ছিল। হঠাৎ রেনফুজি বুঝতে পারে এটা রিয়েল না, এটা তার একটা স্বপ্ন। কারণ জাপানের কোথাও এরকম কোনো স্থান নেই। বর্তমান থেকে অনেক দূরে একটি টেম্পোরাল প্লেন। তার কাছে মনে হচ্ছিল সে এই জায়গার প্রকৃতি সহজভাবে বুঝতে পেরেছে। এরকম একটা দৃশ্যর মুখোমুখি হয়ে রেনফুজির কিছুটা শখ হওয়ার কথা ছিল, কিন্তু সে কেবল এর দ্বারা মুগ্ধ হয়েছিল। জায়গাটায় এক ধরনের নস্টালজিক পরিবেশ ছিল। এটা একটা ওয়ার্ল্ড ফ্রোজেন ইন টাইম। ফ্লো অফ টাইমের কনসেপ্ট এখানে মিনিংলেস ছিল, এবং এটা সানসেটের একটি অপরূপ সৌন্দর্য ধারণ করত। একটি ইটার্নাল টুয়ালাইট, এমন একটি সূর্য দ্বারা সজ্জিত যা দিগন্তের নিচে কখনোই ডুববে না। এই ওয়ার্ল্ডটা এক্সিস্ট করত দিন এবং রাতের মাঝামাঝি। এটার ভেরি এক্সিস্টেন্স ছিল রিয়ালিটির ফাটলগুলোর মধ্যে পড়ে যাওয়া একটি অনিশ্চিত দিবাস্বপ্ন। রেনফুজি এই প্লেসে ট্রুলি পিস অনুভব করে। সে এই বিচে বসে যায় এবং সমুদ্রের দিকে তাকিয়ে তার ঢেউয়ের শব্দ শুনতে থাকে। এখানে রেনফুজি এক অদ্ভুত ডেজাভু ফিল করে। রেনফুজি এই প্লেসটা আগে কখনো দেখেনি, কিন্তু তবুও তার মনে হচ্ছিল সে এই প্লেসটার সাথে পরিচিত। যদিও এটি একটি স্বপ্ন ছিল, কিন্তু তার মতে এই ফিলিংসটা অনেক বেশি প্লেজেন্ট। আগেই জেনে রাখা আপনি কোন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন তার মানে হলো আপনি এটা দ্বারা সৃষ্টি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। পূর্ব জ্ঞান বিপজ্জনক পরিস্থিতি এড়াতে এবং ভালো পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে আরও ভালো এবং অর্থপূর্ণ সিদ্ধান্ত নিতে। কি বা এর থেকে আরও ভালো শান্তির অনুভব আনতে পারে? রেনফুজি ফিল করে এই প্লেসটাই হচ্ছে তার আদর্শ ওয়ার্ল্ড। সকল কিছু আগে থেকে জানা, মৃত্যুর দিন পর্যন্ত এই সার্কেলে ঘুরপাক খাওয়া, এটাই কি তোমার হৃদয় ডিজায়ার করে? এটা একটা মেয়ের কথা ছিল এবং রেন তখনই তার দিকে তাকায়। তার দিকে তাকিয়ে রেনফুজি শ্বাসরুদ্ধকর হয়ে যায়। যে শব্দটি অবিলম্বন মনে হচ্ছিল তা ছিল মনোমুগ্ধকর। রেনফুজি ফিল করে এই সৈকতে এই মেয়েটির সামনে যে কেউ আসবে সেই তার মতন অবাক হবে। সে জীর্ণ এবং ছিঁড়ে যাওয়া পোশাক পরেছিল, কিন্তু এগুলো তার শরীরের সাথে এমনভাবে ছিল যে তার সৌন্দর্য উচ্চবিত্ত নারীদের সবথেকে ব্যয়বহুল পোশাকের থেকেও বেশি ছিল। সূর্য অস্তের অনুজ্জ্বল লাল আভায় তার দীর্ঘ চুলগুলো একটি আভা বিচ্ছুরিত করছিল যখন সে এই সৈকতের ভেজা বালির উপর নাচছিল। এল ইনফেন্ট দিলা পানিশন, এই শব্দগুলো হঠাৎ রেনফুজি চিন্তা করলো। সে বুঝতে পারছিল না এই শব্দগুলো কেন তার মাথায় এলো, এবং সেই মেয়েটির গান তার কাছে অজানা ছিল। হাওয়েভার, তার বিশ্বাস ছিল যে এটি এক ধরনের প্রার্থনা, সম্ভবত এমন যে যা সেই মেয়েটি ছাড়া আর কেউ জানে না। সামনের মেয়েটি ছিল সম্পূর্ণ পবিত্র এবং তাদের নিচের ওয়ার্ল্ড থেকে বিচ্যুত। এরকম কারোর ঠোঁট থেকে ঝরে পড়া শব্দ
প্রার্থনা ছাড়া আর কী বা হতে পারে? স্বপ্নের মধ্যে কি এমন কোনো গান শোনা সম্ভব যা আপনি আগে শোনেননি? রেনফুজি সেটা জানতো না, কিন্তু এই প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর কোনো মানে ছিল না। একদম সহজভাবে বলা গেলে সে ছিল সুন্দরী। বাকি সব কিছুকে অন্যরকম মনে করানোর জন্য সেটুকুই যথেষ্ট ছিল। কিন্তু তখনই রেনফুজির কিছু মনে হয়। সে ফিল করে এখানে কিছু ঠিক নেই, সে হয়তো কিছু ভুলে যাচ্ছে। সেই মুহূর্ত পর্যন্ত রেনফুজির যে ইমোশন ফিল করতেছিল তা মিলিয়ে গেল, এবং শান্ত মাথায় শোনার পর তার গানগুলোর বাক্য বোধগম্য রূপ নিতে শুরু করলো। আমি একটা বোকা ছিলাম। জাপানের ইতিহাস জুড়ে টুয়ালাইট, দিন এবং রাতের বর্ডারল্যান্ড এমন এক সময় ছিল যখন ন্যাচারাল এবং আনন্যাচারাল জগতের মধ্যে ব্যবধান কমে আসতো। টুয়ালাইট ছিল সেই সময় যখন ইনহিউম্যান সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করত। পুরোটা সময় ধরে এই মেয়েটি পাগল ছিল। 치, 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 치가欲しい。ギロチンに注ごう飲み物を、ギロチンの渇きを癒すため。欲しいのはチ、チ、チ。সে গানটি চালিয়ে গেল এবং তার মুখে সেই হাসি ছিল। আর সবুজ চোখগুলো ছিল একদম স্বচ্ছ টলটলে, যেখানে কোনো মন্দ বা বিদ্বেষের লেশমাত্রও ছিল না। আর ঠিক এই কারণে রেনফুজির সামনের এই দৃশ্য ছিল ভয়াবহ। チ、チ、チ、血が欲しい。 এই গানটি রেনফুজির মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। মেয়েটির দিকে তাকিয়ে রেনফুজি তার গলায় একটি দাগ দেখতে পেল, যা দেখে কোলাটিনের ব্লেডের কাজ মনে হচ্ছে। এই হচ্ছে সেই মেয়ে যাকে রেনফুজি মিউজিয়ামে দেখেছিল। অভিশপ্ত মেয়ে যার এন্ড হয়েছিল কোলাটিনের মাধ্যমে। হঠাৎ রেনফুজিকে কিছু জিনিস আঘাত করে এবং তার ভিশন ব্ল্যাক হয়ে যায়, এবং যখনই সে চোখ খোলে সে নিজেকে একটি ভিড়ের মধ্যে খুঁজে পায়, এবং যার সেন্টারে একটি প্লাজার ছিল। প্লাজার উপর স্থাপন করা হয়েছিল একটি গুলাটিন। ভয়, ঘৃণা এবং অন্ধকার উল্লাস দ্বারা উন্মাদনা স্রোত সকল কিছুকে গ্রাস করছিল, এবং সকল কিছু অনেক বেশি কেওটিক ছিল। এবং একটি কানে তালা লাগানো চিৎকার রেনফুজি শুনতে পেল। এই জনতারা সেই গানটি গাচ্ছিল যা রেনফুজি ওই মেয়ের মুখ থেকে শুনতে পেয়েছিল। অতীতে প্রকাশ্যে মৃত্যুদণ্ডটি একটি সাধারণ ঘটনা ছিল, এবং এটা সেই স্রোত ছিল যা সেই সময় গুলাটিনের আগে উৎসর্গ করা হতো। ইলিট এবং সাধারণ মানুষ সবাই একসাথে জড়ো হতো শুধুমাত্র অপরাধীর মৃত্যুদণ্ড দেখার জন্য। আমার মাথা কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে যেতে দেখার জন্য। হ্যাঁ, এখানে রেনফুজির মাথা ওই গুলাটিনের মধ্যে ছিল। তারপর কিছু অফিসিয়াল লোক এই জনতার মধ্য থেকে কিছু মানুষকে ডাক দেয়। তারা এমন ভাষায় কথা বলছিল যা রেনফুজি বুঝতে পারে না। আসলে তাদের এক্সিকিউশনার হিসেবে রিক্রুট করা হয়। জনতার ভেতর থেকে সেই মানুষটি আসে এবং গুলাটিনের ব্লেডকে ছেড়ে দেয়, এবং তারপর রেনফুজির মেরুদণ্ড এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং মস্তিষ্কের সাথে শরীরের বাকি অংশের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সে কোনো পেইন অনুভব করে না। সে শুধু তার মাথাবিহীন শরীরের দিকে তাকিয়েছিল, যেখান থেকে প্রবলভাবে রক্ত ঝরছিল। তার হৃদয় এখনও সচল ছিল। সে তার শরীরের দিকে হাত বাড়িয়ে দিতে চাইছিল, কিন্তু এটা সম্ভব ছিল না। তখনই সেই গানটি আবারও শোনা যায়। রেন শুধু মাটিতে শুয়েছিল, এবং এই জঘন্য সুর শোনা ছাড়া তার আর কিছুই করার ছিল না। তখনই রেনফুজি উঠে যায় এবং বাইরে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। সে দ্রুত তার গলা চেক করে এবং এটা ঠিকঠাকই ছিল। এই সকল কিছুই শুধুমাত্র একটা স্বপ্ন। স্বপ্ন হোক বা না হোক, রেনফুজির এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তখনই কাজুমি বলে, কি হয়েছে তোমার? রেনফুজি বেশি খুশি ছিল না, কারণ সে রেনফুজিকে না বলেই তার রুমে এসেছে এবং এই সকল কিছু দেখেছে। কাজুমি রেনফুজির অবস্থা নিয়েও অনেক প্রশ্ন করে, এবং রেনফুজি বলে সেরকম কিছু না, নতুন পিলোর কারণে আমার ঘুমটা বেশি ভালো হয়নি। এরপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। দেখো, এরকম কম গুরুত্বপূর্ণ কথা আমি কাটবো না, এটা ভিডিওতে থাকবে এবং তোমরা চাইলে এগুলো এনজয় করতে পারো। আর মনে হয় যারা এই ভিডিওটা দেখতেছো তারা সকলেই ইংলিশ মোটামুটি বোঝো, কারণ ভাই ভিজুয়াল নোভেলে মানুষ সব থেকে পরে যায়। প্রথমে এনিমে, মাঙ্গা, মানহা, নোভেল এগুলো শেষ করে ভিজুয়াল নোভেলের দিকে যায়, এবং এত কিছু পার করার পরেও যদি তুমি বেসিক ইংলিশ বুঝতে না পারো, দেন আমার কিছু বলার নেই। আবার চাইলে তুমি এইগুলো স্কিপ করতে পারো, কারণ এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না।
আমি টাইম স্ক্রিনে দিয়ে দেব।それ私のこと？うわ、何この恩知らず。そんなこと言ってるともうご飯作ってあげないよ。それはあんたの部屋に包丁がないから悪いんでしょ。まったく、私がいないとレトルトばっかり食べるくせに。少しはその辺感謝して多少の役得をくれたっていいじゃないの。レンの寝顔かわいいんだな、これが。起きたら小生意気なんだけどね。抱きしめて唇奪ってやろうか、この女。図星？なんかレンって意外に亭主関白臭いよね。এখন 7:20 বাজে। কাজুমি এবং রেন টেবিলে বসে তাদের ব্রেকফাস্ট করার জন্য, যেটা কাজুমি বানিয়েছে। তাদের এখান থেকে স্কুলে যেতে 30 মিনিটের মতন সময় লাগে। তো তারা 10 মিনিট খাওয়ায়, 10 মিনিট ক্লিন আপে এবং 10 মিনিট রেডি হতে কাটিয়ে ফেলতে পারবে। এখানে কাজুমি কিছু বলার চেষ্টা করে কিন্তু রেন কিছু বোঝে না। কাজুমি প্রথমে তার মুখ খালি করে এবং তারপর প্রশ্ন করে, রেনফুজির ইউনিফর্ম ক্লিনার থেকে এসেছে তাই না? রেনফুজি বলে হ্যাঁ। তাদের এই মারামারির পর তাদের ইউনিফর্মে রক্ত এবং ধুলাবালি দিয়ে ভরা ছিল এবং সাদা হওয়ার কারণে এই জিনিসটাকে আরও বেশি খারাপ দেখাচ্ছিল। রেন বলে তারা এই জিনিসটা পরিষ্কার করে ভালো কাজ করেছে, তা না হলে আমার আরেকটা কিনতে হতো। কাজুমি বলে যদিও আমি আরেকটা অর্ডার করেছি, কারণ মনে করেছিলাম তাদের একটু বেশি সময় লাগবে। সো নতুনটা আসা পর্যন্ত এই জিনিসটা বড়, যদিও এটার অবস্থা বেশি ভালো না, তো তবুও কাজ চলবে।何その顔。悪いかこの。文句あるか。授業中も？それって校則違反じゃない？昨日は病人扱いするなって言ったくせに。辛い。やかましいわね。あんたには絶対やらない。これうちのお母さんがくれたんだからね。
大きなお世話ですバカ。কাজুমি যখন এই ফাউতাল করতেছিল, রেন ডিসাইড করে যে সে কিছু নিউজ দেখবে, কিন্তু সেখানে কিছু ইন্টারেস্টিং ছিল না। এখানে বেসিক নিউজ ছিল এবং তার মতন অ্যাভারেজ সিটিজেনের কাছে পলিটিক্স, কারাপশন এগুলো বেশি এক্সাইটিং না। যেহেতু টিভিতে বেশি ইন্টারেস্টিং ছিল না, রেনফুজি ডিসাইড করে যে কাজুমি তার চাইল্ড অ্যাক্ট থামিয়েছে কিনা। কিন্তু যখনই সে তার দিকে ফোকাস করতে যাবে, গত রাতে সুয়াহারা সিটি পার্কে একজন মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ এটিকে একটি হত্যা মামলা হিসেবে তদন্ত করছে। এটা শুনে রেনফুজি অনেক বেশি শক হয়, কারণ তারা এই শহরেই থাকে। সাংবাদিক আরও বলে ধারণা করা হচ্ছে কোনো ধরনের স্ল্যাশার এই কাজটি করেছে, কারণ এখানে ভিকটিমের মাথা শরীর থেকে পুরো আলাদা করা হয়েছে। যদিও মার্ডার ওয়েপেন এখনও পাওয়া যায়নি, কিন্তু এটা ধারণা করা হচ্ছে এটা কোনো ধরনের শার্প ব্লেড হবে, যেমন কাটানা বা এরকম কোনো ধরনের সোয়ার্ড। এছাড়া ভিকটিমকে আইডেন্টিফাই করা হয়েছে একজন 24 বছরের ব্যক্তি যার নাম কেনজি। সে এই শহরের একজন অফিস ওয়ার্কার এবং তার কজ অফ ডেথ হচ্ছে ডিক্যাপিটেশন। হঠাৎ কাজুমির হাত থেকে তার প্লেট পড়ে যায়। এখানে তাকে দোষ দেওয়ার কিছু নেই, তারা সাধারণভাবে ব্রেকফাস্ট করতেছিল। হঠাৎ এই ধরনের নিউজ শুনতে পায়। এছাড়া যেখানে মার্ডার হয়েছে তারা সেই প্লেসের সাথে অনেক বেশি পরিচিত, তাই কাজুমির রিয়াকশন অনেক বেশি নর্মাল। কিন্তু এই ঘটনার যে ডিটেলস এটা অনেক বেশি অ্যাবনর্মাল। কজ অফ ডেথ হলো ডিক্যাপিটেশন। যদি শরীরে আর কোনো আঘাত না থাকে তাহলে এই কাজটি অনেক নিখুঁতভাবে করা হয়েছে। মেবি যে খুনি ছিল সে ভিকটিমের পাশেই ছিল এবং তাকে পেছন থেকে আঘাত করে, আর তা না হলে ভিকটিমকে আগে নক করা হয়। রেন এই ঘটনার এক্স্যাক্ট ডিটেল সম্পর্কে শিওর ছিল না, কিন্তু মার্ডার ওয়েপেন যদি কোনো শার্প ব্লেড হয় তাহলে সম্ভবত এটা একটা ক্লিন স্ট্রাইকের মাধ্যমে করা হয়েছে। এরকম কিছু করার জন্য সুপার হিউম্যান স্ট্রেংথ প্রয়োজন। কিন্তু মাঝরাতে কোনো একটি জায়ান্ট বডি বিল্ডার যদি একটি কাটানা নিয়ে ঘুরে বেড়ায়, এটা ডেফিনেটলি মানুষের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করবে। কিন্তু নিউজ রিপোর্টারের মতে মার্ডারের সময় কেউ কোনো সন্দেহজনক জিনিস রিপোর্ট করেনি। তো এটা কিভাবে সম্ভব? তারা কি আগে কোনো পিয়ানো ওয়ার ট্র্যাপ সেট করেছিল? রেন তার গলা ধরে এই মার্ডারের কিছু রিয়ালিস্টিক সিনারিও এক্সপ্লেন করার চেষ্টা করে। মোর অ্যাকুরেটলি এমন কোনো এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করে যা সেইটাকে ইনক্লুড করে না। সে সেই যন্ত্রটি নিয়ে চিন্তা করা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, যেটার নাম শুনলে প্রথমে মাথা শিরচ্ছেদ করার কথা মনে পড়ে। আমি নিজেই এটিকে মিউজিয়ামে দেখেছি এবং কালকে রাতে স্বপ্নেও এটি ছিল আমার স্বপ্নের মধ্যে। এক্সিকিউশন গ্রাউন্ডের মাঝে দাঁড়িয়ে থাকা সেই গোলা টিন আমার মাথাটা বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিটি ডিটেলস আমি এখনও মনে করতে পারি। ঘুম থেকে উঠে দেখি সত্যি কারোর শিরচ্ছেদ হয়েছে। রেনফুজি বলে এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা, এমন কিছু যা আমার সাথে সম্পর্কিত নয় বলে আমি হেসে উড়িয়ে দিতে পারতাম। আফটার অল এই একই মেয়েকে আমি বাস্তব জীবনে এবং স্বপ্নে দেখেছিলাম। এটি ইতিমধ্যেই স্পষ্ট ছিল যে দুটির মধ্যের সীমানা আমার ভাবনার চেয়েও পাতলা ছিল। কে প্রমাণ করতে পারে যে স্বপ্নে যা ঘটেছিল তা বাস্তবেও ঘটতে পারে না? অন্য কথায় আমার স্বপ্নটি ছিল। তখনই কাজুমি রেনকে ডাক দেয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রেন এগ্রি করে, কারণ এই আনরিয়ালিস্টিক জিনিস সম্পর্কে চিন্তা করা ভালো কিছু না। রেন বলে আমি এখন চেঞ্জ করব, তুমি তোমার রুমে যাও। কাজুমি বি লাইক না 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 না, লজ্জা পাওয়ার কিছু নেই। রেন বলে সেট আপ। তাছাড়া কাজুমি বলে ঠিক আছে আমি জানি দরজা দিয়ে যেতে হবে, তাই না? এনিওয়ে প্রথমে প্লেটগুলো পরিষ্কার করি।ほらもたもたしてない、さっさと行く。なんで男のあんたが私より準備に時間かかるのよ。あ、それともあれかな、もしかしてお化粧してたりしたのかな。喧嘩売ってるわけ？何よ、昔はそれがいいとか言ってたような気がするのに。だいたいあんただって女の子にモテ。
ですよ。おうイエス、この木石野郎。はーい。って本当にコート着てきたんだね。まだそんなに寒くないのに。そうだっけ？তারা কথাবার্তা বলতে বলতে ক্রস রোডের কাছে চলে আসে। এখান থেকে শহর বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায়, যেমন চার্চ, হসপিটাল, মাউন্টেন, পার্ক এক্সেট্রা। তুমি এখান থেকে শুরু করলে হারিয়ে যাওয়া প্রায় অসম্ভব। কোনো ট্যুরিস্টের ফেভারিট শহর থেকে এই জিনিসটা আশা করা যায়, কারণ কেউ এখানে ভিজিট করতে এসে হারিয়ে যেতে চাইবে না। যদিও গত রাতে এখানে একটি মার্ডার হয়েছে, এটা বিজনেসের জন্য কোনো ভালো জিনিস না। পুলিশরা সম্ভবত সেই খুনিকে খোঁজার চেষ্টা করছে। কিছু সপ্তাহ ধরে এখানে রাতে বের না হওয়াই ভালো। তখনই কাজুমি রেনকে ডাক দেয়। সে বলে, তুমি ভুল পথে যাচ্ছ। কি? কাজুমি বলে, সেইখানে তুমি জানো তো রেনফুজি ক্ষমা চায়। আসলে পার্ক থেকে গেলে স্কুলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, তাই রেনফুজি সেদিক যেতে থাকে, কারণ তার খেয়াল ছিল না যে এখানে একটি মার্ডার হয়েছে। তাই হচ্ছে কাজুমি তাকে ডাক দেয়। রেন বলে, অনেক সময় হয়ে গেছে, আমার মনে হয় না যে আমি সেই রাস্তা মনে করতে পারবো। এটা আমার জন্য লাইফ সেভার হবে তুমি যদি আমার হাত ধরে আমাকে নিয়ে যাও। কাজুমি বলে, এরকম ফালতু যোগ করলে আমি তোমাকে পিছনে ফেলে চলে যাব। রেনফুজি বলে, আমি জাস্ট মুডকে লাইট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এটা তাকে রাগান্বিত করে। এরপর কাজুমির সাহায্যে তার স্কুলে পৌঁছে যায়। তাই গ্র্যাটিটিউড প্রকাশ করার জন্য রেনফুজি কাজুমিকে একটা অ্যাডভাইস দেয়, যাও প্রথমে তোমার ক্লাসরুমে যাও। কাজুমি কনফিউজ হয়। রেন বলে, আমি এখান থেকে ঠিক আছি, তুমি জাস্ট তোমার ক্লাসরুমে যাও। কাজুমি বলে, তুমি কি কথা বলতেছো? রেন বলে, তুমি আসলে অত বেশি স্মার্ট না, তাই তুমি এই জিনিসটা বুঝতে পারোনি। সবাই তোমাকে ভিন্নভাবে দেখবে যদি তুমি আমার সাথে থাকো। কেন কেন তোমার মনে হয়? কারণ ভাই, অবশ্যই কোনো একটা ক্লাসমেটের সাথে ফাইট করে 2 মাস হসপিটালে থাকার পর যদি কেউ স্কুলে আসে, সবাই তো তার দিকে অদ্ভুতভাবে তাকাবেই। এই জিনিসটা ধারণা করো অনেক বেশি কঠিন কিছু না। রেন বলে, অন্যরা যদি তোমাকে আমার সাথে দেখে তো অনেক ধরনের রুমার্স ছড়িয়ে যাবে। কাজুমির এ কথা শুনে রাগ হয়। রেন ভাবে, মনে হয় আমার এটা বলা উচিত ছিল না। কাজুমি এমন একটা পার্সন যার কাছে স্ট্রং সেন্স অফ জাস্টিস আছে। কাজুমি বলে, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি রাগান্বিত করে, এবং কাজুমি রেনের সাথে একসাথে যাওয়ার জন্য জোর দেয়। সে রেনফুজির হাত ধরে এবং তাকে নিয়ে যায়। সে অনেক বেশি নাইস একটা এন্ট্রি নেয়, বাট জিনিসগুলো বেশি ভালো যায় না। কাজুমি বলে, কি হয়েছে, সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? প্রায় 30% মানুষ তার এই এন্ট্রির জন্য বিরক্ত হয়, বাকি 70% না বললেও চলতো। দুঃখজনকভাবে এই দুনিয়া কেয়ার করে না তুমি রাইট না রং। রেন বলে, 2 মাস পর আমার স্কুলের প্রথম দিন অনেক বেশি চমৎকারভাবে শুরু হয়েছে, যেমনটা ভেবেছিলাম। আমি ঠিক ক্লাসরুমে সবার সাথে মিশতে পারছিলাম না। আমি খেয়াল করলাম আমার সহপাঠী কয়েকবার আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। কাজুমি জানতো না কখন থামতে হয়। সে আমাকে ভিন্ন বিষয়ে জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু আমি বরং চাইছিলাম সে আমাকে একা থাকতে দিক। এমন একজন যে কোনো ভায়োলেন্ট ইনসিডেন্টের সাথে জড়িত, তার চারপাশে মানুষ এরকমই আচরণ করবে, এটাই স্বাভাবিক। এইটা আমাকে রাগান্বিত করে না। ইনফ্যাক্ট আমি যদি অনেক বেশি ফ্রেন্ডলি আচরণ করার চেষ্টা করি, তারা সম্ভবত আমাকে বেশি ভয় পাবে, এবং এই জিনিসটা বেশি ভালো হবে না। এছাড়া আমার কাজুমি, শিরো এবং হিমোরু ছাড়া আর কোনো ফ্রেন্ড নেই। এরকম অবস্থা তার জন্য কোনো সমস্যার বিষয় না। সো কাজুমির এত কষ্ট করার কোনো প্রয়োজন হয় না। রেন বলে, তাড়াতাড়ি খেতে যাও। বাট কাজুমি বলে, আমি তোমার সাথেই যাব। রেন কাজুমিকে বলে, এবং কেন আমি অনেকগুলো মেয়ের সাথে হ্যাং আউট করবো যাদের সাথে আমি কোনোদিন কথাই বলিনি? কাজুমি বলে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আপ করার জন্য। রেন বলে, থামো, এই জিনিসগুলো অনেক বেশি স্টুপিড। একটি মেয়েদের গ্রুপ যাদের একজনেরও নাম রেনফুজির মনে নেই, তারা কাজুমির পেছনে দাঁড়িয়েছিল এবং তার দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছিল। এরা না তোমার ফ্রেন্ডস, তাই তোমার এদের বিরক্ত করার প্রয়োজন নেই। কাজুমি বলে, কেন, তুমিও তো আমার ফ্রেন্ড। রেন বলে, তোমার কাছ থেকে এটা শুনে আমি অনেক বেশি খুশি। কিন্তু রেন ভাবে, একই বন্ধুর বন্ধুও বন্ধু হবে এরকম কোনো আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে। কাজুমি বলে, যাই হোক, একটা ভালো ইমপ্রেশন দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমার নেগেটিভ ইমেজকে ক্লিয়ার আপ করার জন্য সাহায্য করবে, আর তোমার দৈনন্দিন জীবনকে অর্থবহ কিছু রূপান্তরিত করতে শুরু করবে, ব্লা ব্লা ব্লা।
কাজুমি কেবল এইসব নিয়ে কথা বলতে শুরু করে যেন সে সরাসরি কোনো আফটার স্কুল স্পেশাল থেকে উঠে এসেছে। কাজুমি বলে, রেন তুমি কি শুনতেছো? এবং এখানে আর একটা চয়েস আসছে যেটা আমরা পরের পার্টে কমপ্লিট করব। বাই বাই।